বীরাঙ্গনা দেশের অহংকার, তাদের যথাযথ সম্মান নিশ্চিতকরণ সময়ের দাবি। যোগ্য সাংবাদিক হতে প্রয়োজন নেতৃত্ব সুলভ গুণ, অভিমত গণমাধ্যম বিশেষজ্ঞদের। মুখরোচক খাবারে জমজমাট ইউল্যাব ক্যান্টিন, দাম মান পরিসর নিয়ে শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া। শুভেচ্ছা, আমন্ত্রণ ইউল্যাব টিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছে আমি সাব্বির আহমদ এবং আমি ইয়াসমিন খন্দকার। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। 1971 সাল রক্তক্ষয়ী যুদ্ধের পর পৃথিবীর মানচিত্রে জায়গা করে নেয় বাংলাদেশ। এই যুদ্ধে ঝরেছে 30 লাখ তাজা প্রাণ, আর পাক হায়নাদের বর্বর নির্যাতনের শিকার হয়েছে 2 লাখ নারী। এদের অনেকেই এখনও বেঁচে আছেন। বীরাঙ্গনা তাদের রাষ্ট্রীয় খেতাব। ত্যাগী এই বীর নারীদের যথাযথ সম্মান নিশ্চিত করতে 2 সেপ্টেম্বর ক্যাম্পাস এর অডিটোরিয়ামে এক কর্মশালার আয়োজন করা হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কর্মশালার বিস্তারিত তুলে ধরছেন আতাউর রহমান সবুজ। কর্মশালায় বিভিন্ন ধরনের উপকরণের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বীরাঙ্গনাদের ত্যাগ ও বিসর্জনের বিষয়গুলো তুলে ধরা হয়। এছাড়া শিক্ষার্থীরা অঙ্কন ও অভিনয়ের মাধ্যমে 1971 সালে বীরাঙ্গনাদের সংগ্রাম ও নির্যাতনের চিত্র ফুটে তোলেন। কর্মশালাটির আয়োজক ইউল্যাবের সেন্টার ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বিভাগ, আর এটি পরিচালনা করে লন্ডন ভিত্তিক থিয়েটার কোম্পানি কমলা কালেকটিভ। কমলা কালেকটিভ কর্তৃপক্ষ বলেন, বীরাঙ্গনা বাংলাদেশের প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাদের আত্মত্যাগ সম্পর্কে সবাইকে জানানোর উদ্দেশ্যেই এই কর্মশালার আয়োজন। A very important issue to explore, and through several discussions we decided to come to Bangladesh. But we also wanted it to be not just a play, because it's a research and development project and it was for an invited audience, but we also wanted to work with young people. We wanted to try out an idea of a workshop to see whether we can actually offer it for next year as a combination of actually performing and also going into universities, educational places to do workshops to explore Birangana and the issues around Birangana. আমরা একটি গবেষণামূলক মঞ্চায়নের কাজ নিয়ে আমরা ঢাকায় আসি। বীরাঙ্গনাদের উপর আমরা একটা গবেষণামূলক মঞ্চায়নের কাজ করেছি। তারই কিন্তু ধারাবাহিকতা আমি বলবো যে আজকের এই ওয়ার্কশপে ইউল্যাবে, এবং আমাদের মূল উদ্দেশ্য ছিল ওয়ার্কশপটি করবার বিশেষ করে স্টুডেন্টদের কাছে, এবং আমরা এই বীরাঙ্গনা নাটকটি আমরা আসলে স্টুডেন্টদের কাছে আমরা নিয়ে যেতে চাই। এটি যেমন এখানেও নিয়ে যেতে চাই, আমরা লন্ডনে যখন আমরা শো করব তখনও কিন্তু আমরা বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউশনসগুলোতে আমরা পারফর্ম করবার চেষ্টা করব। কর্মশালায় অংশ নেয় শিক্ষার্থীরা জানান, বীরাঙ্গনাদের সমাজ অবহেলার চোখে দেখে এবং তাদের সমাজ থেকে পৃথক করে রাখে। কমলা কালেকটিভের এই পদক্ষেপের কারণে অনেকেই এখন বীরাঙ্গনাদের সম্মান সম্পর্কে সচেতন থাকবে। বীরাঙ্গনা শব্দটি আসলে এখন ঠিক ওভাবে যায় না। বীরাঙ্গনার বদলে আমরা তাদেরকে যেই ব্যাপারটাতে আমরা তাদেরকে শ্রদ্ধা জানাতে পারি সেটা হচ্ছে ফ্রিডম ফাইটার হিসেবে। এবং আমার মনে হয় যে সকল মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল এবং যুদ্ধ করে তারা এখন একটা সার্টিফিকেট পায়, যে সার্টিফিকেটটা মুক্তিযোদ্ধা হিসেবে তাদেরকে দেওয়া হয়, এই স্বীকৃতিটা তাদেরকে দেওয়া উচিত। আমার একটা সময় ইচ্ছা ছিল যে আমি বীরাঙ্গনাদের নিয়ে কাজ করব, তো এই কাজ করাটার একটা সময় সাহস হয়নি। অনেকটা সোসাইটির ড্রব্যাকস ছিল, সোসাইটি কি বলবে কিংবা আমি কিভাবে করব সেই জিনিসটা আমার ছিল না। কিন্তু আজকে ওয়ার্কশপটা করার পর আমি একটা সাহস পেয়েছি যে না, এরপরে আমি কিছু করতে পারবো। আসলেই দেয়ার আর পিপল হু ওয়ান্টস টু ওয়ার্ক ইন দিস ফিল্ড। বীরাঙ্গনা হলো বীরাঙ্গনা, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বীরাঙ্গনা উপাধিকে উপাধি হিসেবে না দেখেন যন্ত্রণা হিসেবে। তাদেরই এই যন্ত্রণা লাঘব এবং তাদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই এই ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। মোহাম্মদ আতাউর রহমান সবুজ, ইউল্যাব টিভি, ঢাকা। মানুষের নেতৃত্ব দেওয়ার গুণাবলী তৈরি হয় ছোটবেলা থেকে। গণমাধ্যম কর্মীদেরও এই গুণটি থাকতে হয়। তাই জাতীয় পর্যায়ে গণমাধ্যমে কাজ করতে হলে স্কুল জীবন থেকেই এর চর্চা শুরু করা উচিত বলে মনে করেন গণমাধ্যম বিশেষজ্ঞরা। গত 28 মে ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্ট আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা গণমাধ্যমে নেতৃত্বের বিভিন্ন ধরন সম্পর্কে আলোচনা করেন। যোগ্য সাংবাদিক হতে হলে নেতৃত্বসুলভ গুণ থাকতে হয়, সেজন্য শেখার কোনো বিকল্প নেই। নানা বাধা পেরিয়ে সাংবাদিকদের সঠিকভাবে সত্য প্রকাশে কাজ করতে হবে। ডেইলি স্টার পত্রিকার উপসম্পাদক বদরুল হাসান মনে করেন, মানসম্মত সাংবাদিক তৈরি এবং সততার সাথে এই পেশায় কাজ করতে হলে গণমাধ্যম সম্পাদক এবং দায়িত্বশীলদেরই এগিয়ে আসা প্রয়োজন। When we talk of leadership, we look at certain points in the certain particular positions, particular ideas in the newspaper industry. First, of course, as I said earlier, we try to
bring, or we try to bring into our news gathering, our news reporting, our editorial writing. গণমাধ্যমের নেতৃত্বের ধরন নিয়ে ইউল্যাবে আয়োজিত এই ফোরামে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গণমাধ্যম বিশেষজ্ঞরাও তাদের অভিজ্ঞতা এবং মতামত তুলে ধরেন। গণমাধ্যমের কর্তা ব্যক্তি এমনকি রাষ্ট্রীয় কর্মকর্তাদের সাথে কিভাবে যোগাযোগ করতে হবে সেই বিষয়টিও এই আলোচনায় উঠে আসে। Your life experience or your professional experience, more likely your failures before you become a leader. The ones that will survive will be the ones that will establish a business model that is capable of taking them into the future, and most importantly, they will have leaders. অনুষ্ঠান শেষে ইউল্যাব ও ইউল্যাব টিভি নিয়ে অতিথিদের তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন। You'll have an opportunity to do is what all journalists have to do before they can become full-fledged professionals. You'll fail a little bit. পাবলিক ফোরামে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন বিভাগের শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। একটা বিরতি নিচ্ছে, সাথেই থাকবেন। আমন্ত্রণ আরও একবার। আপনারা দেখছেন ইউল্যাব টিভি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যাঙ্গনের দুই উজ্জ্বল নক্ষত্র। গত 28 ও 29 মে তাদের স্মরণে ইউল্যাব ক্যাম্পাস এতে আয়োজন করা হয় দুদিনব্যাপী রবীন্দ্র নজরুল বইমেলা। রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তি এবং নজরুলের বাংলাদেশে আগমনের 100 বছর পূর্তি উপলক্ষে ছিল এই আয়োজন। রিপোর্ট করছেন নাহিদ হোসেন। ইউল্যাব ক্যাম্পাস এ লবি, এখানেই নানা রকম স্টলে রবীন্দ্র নজরুলের বইয়ের পাশাপাশি ঠাঁই পেয়েছে আরও অনেক বরেণ্য লেখকের বই। ইউল্যাবের ব্যতিক্রমী এই আয়োজনে বেশ উৎফুল্ল শিক্ষার্থীরা। আমি যখন আমাদের বাঙালিত্ব বোধ সম্পর্কে ভাবি তখন রবীন্দ্রনাথ চলে আসেন, নজরুল চলে আসেন। তো সেই জায়গা থেকে আমি মনে করি এরকম উদ্যোগ অবশ্যই সাধুবাদ পাওয়ার মতো একটা যোগ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। সেটা আমাদের ইউল্যাবের থেকে এই আয়োজনটা করা হয়েছে, তো অবশ্যই আমি খুশি এবং খুবই ডিফারেন্ট টাইপের আমাদের কাজী সাহেবের কিছু বই আছেন, তার বইগুলো দেখছি। আর রবীন্দ্র নজরুল তো তারা তো আমাদের দেশের গৌরব, তারা আমাদের প্রাউড, তো অবশ্যই ভালো লাগছে। প্রতি বছরই ইউল্যাব এই বইমেলার আয়োজন করে থাকে, তবে এবারের আয়োজনটি ছিল একটু ভিন্ন আমেজের, কেননা এবছরই উদযাপন করা হচ্ছে রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তি এবং নজরুলের বাংলাদেশে আগমনের 100 বর্ষ পূর্তি। তো এবারে স্বাভাবিকভাবেই এই 2013 সালে যেটা করছি সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের নোবেল বিজয়ের 100 বর্ষ পূর্তি আর আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাংলাদেশে প্রথম আগমনের 100 বছর পূর্তি উপলক্ষে করা। তো স্বাভাবিকভাবেই পূর্বের বইমেলাগুলির যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের সাথে এবারে আরও রবীন্দ্রনাথ এবং নজরুলকে সংযুক্ত করে বিশেষ উদ্দেশ্যে এটা আমরা আয়োজন করেছি। আশা করি এই বইমেলা থেকে আমাদের ছাত্ররা যথেষ্ট উপকৃত হবে এবং বই পড়ার যে অভ্যাস নজরুল এবং রবীন্দ্রনাথকে বিশেষ করে সেটা জানার সুযোগ পাবে। তো এই বছরের বইমেলাটা একটু ভিন্ন আঙ্গিকে করা হয়েছে, কারণ এটা থিমটা হচ্ছে রবীন্দ্রনাথের এবং রবীন্দ্রনাথের নোবেল পুরস্কারের 100 বছর পূর্তি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাংলাদেশে পদার্পণের 100 বছর পূর্তি। সুতরাং এটা একটা থিমেটিক যে আমাদের ছেলেমেয়েদেরকে রবীন্দ্রনাথ এবং নজরুলের কাজের সাথে পরিচয় করে দেওয়া, নট নেসেসারিলি যে শতভাগ বাঙালিয়ানার বিকাশে রবীন্দ্র নজরুল চর্চার কোনো বিকল্প নেই বলেও মনে করছেন এখানকার আয়োজকরা। ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বাংলাদেশ ইউল্যাব রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল বিজয়ের 100 বর্ষ এবং কাজী নজরুল ইসলামের বাংলাদেশে আগমনের 100 বর্ষ পূর্ণ উপলক্ষে একটি বইমেলার আয়োজন করেছে, যা কিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রছাত্রী সকলের জন্য উদ্দীপনামূলক ভূমিকা পালন করবে বলে মনে করছেন এখানে সংশ্লিষ্ট সকলেই।
ইউল্যাবের বইমেলা থেকে মোহাম্মদ নাহিদ আলম, ইউল্যাব টিভি, ঢাকা। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ফাঁকে খাওয়া দাওয়া যেন একটি দৈনন্দিন ব্যাপার। তাই তো শিক্ষক শিক্ষার্থীদের উদরপূর্তির বিষয়টি মাথায় রেখেই ক্যাম্পাসে বসানো হয় ক্যান্টিন। নানা রকমের মুখরোচক খাবার নিয়ে জমে ওঠে ক্যান্টিনের আড্ডা। ইউল্যাবের দুটি ক্যাম্পাসের ক্যান্টিন নিয়ে মাহবুবুল আলম সৌরভের আরও একটি রিপোর্ট। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। কবির এই কবিতার রেশ ধরেই যেন ইউল্যাবের ক্যান্টিনে ভিড় জমান ক্ষুধার্ত শিক্ষার্থীরা। নানা রকম খাবার নিয়ে ক্লাসের ফাঁকে এই ক্যান্টিনে এসে বন্ধুদের সাথে খোশ গল্পে মেতে ওঠেন তারা। তবে ইউল্যাব ক্যান্টিনের খাবারের দাম, মান ও পরিসর নিয়ে শিক্ষার্থীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। খাবারের মান ভালো, সবগুলো না, কিছু কিছু খাবার ভালো। যদি খাবারের দামে ক্ষেত্রে একটু বেশি। শিক্ষার্থীদের এসব অভিযোগের বিষয়ে ক্যান্টিনের ম্যানেজার জানান তাদের বিভিন্ন সীমাবদ্ধতার কথা। না, আমরাও মনে করি আরেকটা রিজনেবল হলে ভালো হতো। এখন যেহেতু আমরা তো বাইরে থেকে মাল আনি, ওর উপরে করে দাম পড়ে যায়। ক্যান্টিন কর্তৃপক্ষ উন্নত খাবার, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রেখে চাহিদা মাফিক খাবার প্রাপ্তির সুব্যবস্থা করবেন, এমনটাই দাবি শিক্ষার্থীদের। মাহবুবুল আলম সৌরভ, ইউল্যাব টিভি, ঢাকা। এই ছিল এখনকার মতো। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। Welcome to Eulabia. Welcome to Radio Campus. Welcome to Eulab TV. Welcome to CinemaScope. Join the ULAB apprenticeship program and learn to be professional. ভর্তি চলছে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের আন্ডার গ্র্যাজুয়েশন এবং গ্র্যাজুয়েশন প্রোগ্রামের সামার 2014 এ ভর্তি চলছে। ভর্তি ফর্ম পাওয়া যাচ্ছে ক্যাম্পাস এ এর অ্যাডমিশন অফিসে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 21শে মার্চ রোজ শুক্রবার। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ইউল্যাব অ্যাডমিশন অফিস ক্যাম্পাস এ। আমাদের ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের যে অ্যাডমিশন সেটা 8-10টা প্রাইভেট ইউনিভার্সিটির মতনই সামার 14 এটা অ্যাডমিশন অন। এখন আমাদের এখানে স্টুডেন্টদের সবসময় আমরা ভিড় লক্ষ্য করি যে তারা আসে এবং ওখান থেকে আমরা নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্টকে বিভিন্ন পরীক্ষা, বিশেষ করে লিখিত পরীক্ষা এবং প্রয়োজন বোধে সাক্ষাৎকার, এগুলির মাধ্যমে ওদেরকে আমরা সিলেক্ট করে থাকি। এই লক্ষ্যে আমরা আমাদের যে বিভিন্ন স্কলারশিপ বা ওয়েভার যেগুলি আছে সেগুলো দিচ্ছি। আমরা রেজাল্টের উপরে, দ্যাট ইজ এসএসসি এবং এইচএসসি রেজাল্টের উপরে যে ডিসকাউন্ট আছে সেগুলি অ্যাজ ইউজুয়াল দেওয়া হচ্ছে। এর পাশাপাশি মুক্তিযোদ্ধা কোটা এবং রিমোট এরিয়া কোটা যেটা সরকার কর্তৃক নির্ধারিত সেগুলি আমরা দিচ্ছি।
যাই। আমাকে জীবনে তার গাজী সাহেব হইল না, আমাকে সুখও শুনল না। দেখ গাজী সাহেবরে নিয়ে উল্টা পাল্টা কথা কবিনে বলে দিচ্ছি। উল্টা পাল্টা বললাম আমরা তো গাজী সাহেবের বাহাদুরির কথা বলতেছি। গত রাতে 3 টাকা ধরেছে গাজী। বুঝেছি ভাই, গাজী সাহেবকে নিয়ে আমাদের ভালো মন্দ দুটোই বলতে মানে। দেখ না আমরা সেই ছোটবেলার সই আর দুদিনের গাজীর জন্য আমাকে বকা দিচ্ছি, দরদ একেবারে উতলে পড়তে যার কি বুঝলি। অমন করিস কেন? গাজী সাহেবের সঙ্গে যে তোরা আমার কি সম্পর্ক খুঁজে পেলি আমি বুঝি না। শুনি আমা গঙ্গা দেবী মা গঙ্গা বলছে গাজী তোমার বাবার ধন রত্ন আছে ভান্ডারে, এই মুহূর্তে তোমায় আমি দিয়ে দিলাম সোনাপুর গঠন করো যাইয়া কথা শুনে 7 ভাই যে ছিল, ধন রত্ন দিয়া তারা, ধন রত্ন দিয়া তারা সোনাপুর ভাই তোমার যে কি হইলো আমি বুঝতে পারতেছিলাম না, ঘটনা কি? না কিছু না। আচ্ছা ওই এটা রাখতে নি। আচ্ছা ইয়ে কই আমার মালা কোনে রাখিছিস? মালাটা তো এনেই ছিল। মালাটা সবসময় যদি তুই মালা হারায় ফেলাস, এরকম একটা মালা সবসময় বানাতে পারবি? ঢোকা ঢোকা ট্রেনকে ঢোকা, সব ঢুকাই সৃষ্টি করতো। আবার দেখা হবে না। আসতে যখন বুধাইয়ের মতো। গাজী ভাই বসেন বসেন। ভালো আছেন? ও ভাই আমাকে একটু চা আর মুড়ি খাওয়ান তো। আছে তো দোয়া করবেন আমাদের জন্য। সত্যি ভাগ্যবান সুজাখা, গাজী কালীর মতন দুটো ছেলে তার। আমাদের জন্য দোয়া করবেন ভাই। হ্যাঁ জিজ্ঞেস করো। পাবো না কোনে? কোন দিকে পাবো? দূরে পশ্চিমে জাতি করছে। ও পশ্চিমে জাতি করছে? পশ্চিমে মনে বড় মাছ পাবানি? বাঘ আছে? বাঘ আছে করছে। চলো দিকে যাবো। পশ্চিমের মনে যাচ্ছি। কি করছো ভাই? পশ্চিমের মনে কি যাওয়াই লাগে? বাঘের কথা শুনলে না? এই আমরা গাজীর গান গাই না? তাহলে পরে আমাকে কি বাঘের ডর মানায়? ভালো। হ্যাঁ ভালো। এই মাছ পাইছো নাকি? ওইদিক ওইদিক গেলে পাবেন। ওইদিক গেলে পাওয়া যাবে না? যাবে। সব তাহলে ওইদিক যাই। ভাই ভাই কি
মালা কাটে গতি ও ভাই বাড়ি যাবো না? মাছ তো সব পস্তি ধরলো, আমি আগলাম। কি ঘটনা কি জীবনে মেয়ে চাও দেখোনি? তোমার এসব ভাব গতি কিন্তু আমার কাছে ভালো দেখতেছে না। এ ভাই, হুজুরের তো দিন বুঝি আর বাকি নেই, বেয়াদবি মাফ করবেন। দুধ কলা দিয়ে একদিন কালসা পুষেছেন, সেদিকে কি খেয়াল আছে? আরে কি বলতে চাও খুলে বলো। গাজীর খেতি যে হারে বাড়তেছে তাতে সন্দেহ হয় কোন দিন না জানি আপনার এই প্রজাদেরই এই খেপাই তোলে আপনার ওই সুদের ব্যবসার দিকে। এত বড় সাহস! এই তল্লাটে কোনো শুয়োরের বাচ্চার আছে রে? যে আপনার মেয়ের দিকে হাত বাড়াবার সাহস পায় তার জন্য মানুষ খেপাই তোলা কঠিন কৃষি। কাজের সঙ্গে করে নিল তোরা বাজবে ভেরে বাজ বাজ। তুই বাড়ি যা। গাজীর কথা তুই ভুলে যা। মহালা কারলা গিয়া গাহাতি সবুজ ঘাসে বসতাম দুইজন শরীরে শাড়ির আসন পাহাতি ফুলের ওপর ভোমরে সে যেমন পাহাড়ে মাখা। নায়ারে Welcome to Eulabia. Welcome to Radio Campus. Welcome to ULAB TV. Welcome to CinemaScope. Join the ULAB apprenticeship program and learn to be professional. A place where you can find reference, storybooks. A place where you can study in silence. A place where you can find any national and international newspapers. Imagine a house of knowledge. Imagine ULAB Library. ULAB CSC মাধ্যমে আপনি কম্পিউটার প্রোগ্রামিং, অ্যান্ড্রয়েড প্রোগ্রামিং, ওয়েব টেকনোলজি এবং বিভিন্ন অপারেটিং সিস্টেম সম্বন্ধে জানতে পারবেন।
Join to ULAB CSC because it makes you different. ভাই বনে জাতীয় যে কাঠ আনতি চলো ওই দিক যাবার নাই চল কাজী ভাই টাকার দল ধরে নিয়ে গেছে ভাই ভাই চম্পা গাজী ভাই ডাকাতরা মেরে ফেলেছে আলু ভাইয়ের অবস্থা খুব খারাপ ভজন আমি আর গাজী ভাই কাঠ আনতে জঙ্গলে গেলাম এরম সময় সেদিন যে ডাকাত দল ধরলাম আমরা ওদের কয়জনরে দিলাম আমাদের উপর ঝামায় পড়লো লাঠি সোটা নিয়ে তারপর আমি ওদের সাথে লড়াই করে পলায় আসতে পারিছি কিন্তু গাজী ভাইরে মাথার পেছনতে বাড়ি বাইরে ফেলায় দিছে শুয়ে শুয়ে গোঙাচ্ছিল মহাজন আমার কি হবে নে আমি এতিম হয়ে গেলাম মা তুই গাজীর কথা ভুলে যা তোর লাগি তোর বাবা কালুর সঙ্গে বিয়া ঠিক করছে তুই গাজীর কথা ভুলে যা মা ভুলে যা গাজী ভুলে যা গাজী গাজী ধীরে তরি বাইয়া রে ও আরে ধীরে তরি বাইয়া রে ওরে আমার জীবন নদী নাইয়া রে ওরে আমার জীবন ওরে আমার জীবন তোরি নাইয়া রে কাশিম ভাই ও কাশিম ভাই শুনছো বড় মহাজনের মেয়ে চম্পার সাথে কালুর বিয়ে হতে যাচ্ছে তাই নাকি কালু ভাইয়ের মতো এমন জোয়ান মরদে আমাদের এই 10 গ্রামে আর কে আছে বলো তো কথাটা অবশ্য ঠিক বলেছ তবে জুয়ার আইছি তো আমাদের আবার কামে যাইতে হবে চলো কাম করতে যাই কালু ও কালু কালু কথা কয় কিটা
কালু রে কথা করছে কিনা? কদিন ভুলে গেলি রে? আমি গাজী, তোর ভাই। গাজী? গাজী তো মরে গেছে। মরা মানুষ কথা কয় কিরাম করে? গাজী মরেছে তুই জানলি কেন? আমি নিজে তাকে মারি আইছি, জঙ্গলে ফেলাই দিয়ে আইছি। এতদিনে সে নিশ্চয়ই বাঘের পেটে গেছে, কিন্তু কথা কয় কিনা? তোর কি ক্ষতি করেছিল গাজী? তুই ওকে মারলি? তোর না কত ভালোবাসত। ভালোবাসা? জন্মের পরের থেকে দেখে আইছি আমার বাপের এক চোখার মুখ। সবসময় খালি গাজী আর গাজী। আর কালো বুঝি তার কেউ না। কিন্তু গাজী তো তোরে কখনো বঞ্চিত করে করেছিস? না, বঞ্চিত করেনি। সবার কাছে গাজী পীর ফকির, আর কালো কি শয়তান। সম্ভাবতীয় তার সাথে যায়। আমি বুঝে ফেললাম যে এই সাধুগিরি করে কোনো লাভ নেই। আমারে যদি বাড়তি হয়, বড় হতে হয়, তাহলে মাথার উপরের বটগাছটাকে সরাই দিতে হবে। বড় মহাজন আমারে অভয় দিলেন। তিনি বলেন যে দে শুয়ারের বাচ্চারে শেষ করে দে, শুয়ারের বাচ্চা। আর আপনি থাকতে গাজী ওই চম্পাবতীর সাথে বাগানে বাগানে ঘোরাঘুরি করতেছে, আপনি কিছু করতে পারেন না? হ্যাঁ, করতে পারেন না? আপনি করতে না বললে আমি কবানে। আপনি খালি আমার পারমিশনটা দেন। হ্যাঁ দে। আপনি খালি আমার সাথে থাকবেন, তাহলে আমি পালাগানের দলটাও টাইনে নিয়ে যেতে পারবো। ঠিক আছে? আমি তাহলে ব্যবস্থা করতেছি কথা। বাইরে ফেলাও। কিন্তু আমি তোমার এত কথা করছি কেন? এই তুমি কিনা? কিনা তুমি কথা করছো না কেন? সেই রাতে গাজী ফেরত আসেনি। আসবেই বা কেমন করে? ঘুমের ঘোরে নিজের অজান্তে সবটুকু পাপ নিংড়ে বের করে এনেছিল কালু। একটু দেরিতে হলেও অনুশোচনা তাকে গ্রাস করতে শুরু করে যে সোনাপুর আর চম্পাবতীকে পাওয়ার জন্য এত কিছু করতে হলো তাকে। আজ এসব ছেড়ে উদ্দেশ্যবিহীন গন্তব্যের যাত্রা মৃত্যুর চেয়ে কম কিসে। কোন দিন আমার ঘাটে ভিড়াবে নাও গো, ধীরে তরি বাইয়ারে ওরে আমার জীবন নদীর নায়ারে। বের হয়েছে ওই না ভরে ধরন ধুলে, খেলা করে বেলা গেল দয়াল তোমায় ভুলে। এখন বেলার শেষে কান্দি বসে গো, ও এখন বেলার শেষে কান্দি বসে গো, দয়াল তোমায় হারা হইয়া রে। ওরে আমার জীবন নদী নায়ারে। ওরে
ওরে আমার জীবন ওরে আমার জীবন নদীর নায়ারে ভর্তি চলছে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের আন্ডার গ্র্যাজুয়েশন এবং গ্র্যাজুয়েশন প্রোগ্রামের সামার 2014 এ ভর্তি চলছে। ভর্তি ফর্ম পাওয়া যাচ্ছে ক্যাম্পাস এ এর অ্যাডমিশন অফিসে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 21শে মার্চ রোজ শুক্রবার। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ইউল্যাব অ্যাডমিশন অফিস ক্যাম্পাস এ। আমাদের ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের যে অ্যাডমিশন সেটা 8-10টা প্রাইভেট ইউনিভার্সিটির মতনই সামার 14 এটা অ্যাডমিশন অন। এখন আমাদের এখানে স্টুডেন্টদের সবসময় আমরা ভিড় লক্ষ্য করি যে তারা আসে এবং ওখান থেকে আমরা নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্টকে বিভিন্ন পরীক্ষা বিশেষ করে লিখিত পরীক্ষা এবং প্রয়োজন বোধে সাক্ষাৎকার এগুলির মাধ্যমে ওদেরকে আমরা সিলেক্ট করে থাকি। এই লক্ষ্যে আমরা আমাদের যে বিভিন্ন স্কলারশিপ বা ওয়েভার যেগুলি আছে সেগুলো দিচ্ছি। আমরা রেজাল্টের উপরে দ্যাট ইজ এসএসসি এবং এইচএসসি রেজাল্টের উপরে যে ডিসকাউন্ট আছে সেগুলি অ্যাজ ইউজুয়াল দেওয়া হচ্ছে। এর পাশাপাশি মুক্তিযোদ্ধা কোটা এবং রিমোট এরিয়া কোটা যেটা সরকার কর্তৃক নির্ধারিত সেগুলি আমরা দিচ্ছি। Join the world of future leaders. With her child strapped to her back, this Bangladesh woman scrambles to get relief food. She's like thousands of others who managed to live through Cyclone Sidr, but are now struggling to survive. Communication is impossible with down power lines. Trapped by mud, collapsed homes and fallen trees, survivors are without food, water or shelter. The cyclone was so tightly packed that less than 150 kilometers from the eye, the damage is minimal. But the signs of its destruction quickly grow stronger further south. These people have no food, they have no fresh water, they have no sanitation, they have no electricity. Cyclone Sidr is a Category 5 storm. That's maximum strength and has the potential to cause enormous damage and loss of life. Not just from wind and rain, but even more deadly
from a storm surge. Authorities say they're doing all they can to prepare for this one, but in a country as poor as Bangladesh, there's only a limited amount they can do. Bangladesh, a country plagued by natural disasters. It is how the country is popularly portrayed throughout the media worldwide. This, however, is not a story about disasters. It is about people who faced disasters and survived to share their tales of resilience. Bringing these tales from the coastal regions of Bangladesh are a group of young student filmmakers whose thoughts, beliefs, even lives were transformed as they came across these horrific yet inspiring facts. এই জায়গায় আসা এই পর্যন্ত যখন পানি ছিল তো এই জায়গায় এসে ওই জায়গায় উঠছি আমি মনে করছি যে যত পানি উঠবে আমি তত আর উপরে উঠতে থাকবো আমার আব্বু ওই রাস্তা দিয়ে ডাকছিল তখন আমি এই জায়গায় লাফ দিয়ে পানির স্রোতটা ছিল কম আমি এই জায়গায় লাফ দিয়ে আস্তে আস্তে সাঁতার কাটতে তারপর রাস্তায় আসছি কি আর করবো এখন তো কোনো আশ্রয় কেন্দ্র নাই যে ওঠার মতো কোনোই নেই এই বাসার দোতলা যদি দেখি নিচতলার ভেসে গেছে তখন দোতলা একটু বসে থাকবো তারপর উপায় না থেকে কি করবো এখন আলামিন প্রশিক্ষণ নিচ্ছে দেখি কি বলে ও মানে সবসময় প্রস্তুত থাকতে হবে কারণ আমাদের বন্যার এলাকা এটা সবসময় প্রস্তুত থাকতে হবে ঘরে ভেসে থাকার জন্য না সামগ্রী রাখতে হবে দরগা শরীফ মাধ্যমিক স্কুলে আমরা আমাদের শেষ করলাম মক ড্রিল অসাধারণ মক ড্রিল কিভাবে দুর্যোগের সময় মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং কিভাবে সেই দুর্যোগকে তারা কাটিয়ে উঠতে পারে এই সম্পর্কে মহড়া হয়েছে অসাধারণ মহড়া করেছে এখানকার স্কুলের ছাত্রছাত্রীরা এবং আমরা সবাই দেখে অনেক মুগ্ধ হয়েছি আমার নাম মোসাম্মদ রিমা আক্তার আমি ৮ম শ্রেণীতে পড়ি বন্যা আসার আগে আমরা প্রস্তুতি নিতে হবে যে বন্যার সময় আমাদের কিছু কাপড় চোপড় বা শুকনা খাবার এসব রাখতে হবে তারপর বন্যা আসার পূর্বে আমাদের মাথার চুল কিছু দেবে বাইতে নিতে হবে হ্যাঁ তারপরে থ্রি পিস পরা থাকা উচিত শাড়ি পরলে বন্যার সময় কোনো দিকে কিছু করা যায় না এবং গ্রামবাসী এলাকাদেরকে সতর্ক করা উচিত পাশে যারা থাকে তাদেরকেও বলা উচিত যে বন্যা সিঙ্গেল দিচ্ছে তোমরা সাইক্লো সেন্টারে ওঠো বা স্কুলে যাইয়া ওঠো আশ্রয় কেন্দ্রে ওঠো তাহলে আমরা অনেক লোকজনকে এই বন্যা থেকে রক্ষা করতে পারবো 14 ঘন্টা শুটিং করে আসার পরে এখন বাসায় এসে দেখি পানি নাই গোসলে যাব তারও কোনো ব্যবস্থা নাই দুর্যোগ তো আমাদের উপর দিয়ে যাচ্ছে মাত্র আসছে বাথরুমে পানি নেই আমরা সবাই এই রকম শরীরে এত ময়লা নিয়ে এত আবর্জনা নিয়ে এ দেখেন ঘামে কি অবস্থা জর্জরিত বাথরুমের সামনে লাইন ধরে খাড়ায় আছি আমি মনে করি সব কিছুর মূল হচ্ছে পানি পানি যদি না থাকে তাহলে কিছু করার নেই এত ধুলোবালি করে মনে করেন একটা ডকুমেন্টারি বানানো চারটিখানি কথা নাই কিন্তু এটা হচ্ছে লক ঠিক আছে লক করে দিয়ে আমরা এই ঘুরোচ্ছি ঘুরছে না
এদিকে ঘুরেছি, ঘুরছে না। দাঁড়াও, ঘুরে খেললাম, খুললো না। এক্সকিউজ মি, আপনি একটু পরীক্ষা করে দেখেন। ওকে, এটা লক। এই কার্ডটা দিলাম, দুটো পাঁচ করো। এক এক সময় দেখা গেছে একসাথে 10টা কাজ করছে, মানে কেউ কিন্তু থেমে না, কারণ তাদেরকে আগে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে এটা যখন চলবে এটাও চলবে। ক্যামেরা যদি আরো 2-3টা থাকতো। যাই হোক, আমার প্রমোশন হয়েছে, এটা সবচেয়ে বড় কথা। আমরা কতগুলো কেস স্টাডি করেছি, আমরা অনেক কমন কিছু পেয়েছি, কিন্তু সন্ধ্যায় যেটা করেছি তাদেরও সমস্যাটা একই। তাদেরও ঘরে পানি উঠছে, তাদেরও ঘর ভাঙছে, জিনিসপত্র ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু তার চেয়েও একটা বড় ব্যাপার ছিল হৃদয়, সেটা আর কোথাও দেখিনি। সেটা হচ্ছে একটা ফ্যামিলি, 4টা বাচ্চা, তারা প্রত্যেকে ঘরে আছে। ওরা নিজেরা মুভ করতে পারতেছে না যে নিজেদের জীবন বাঁচানোর জন্য। ওরা অপেক্ষায় ছিল কেউ এসে ওদেরকে বাঁচাবে, এবং তাদের এই বাবা এবং মায়ের কাছ থেকে এইসব কথাগুলো আমরা শুনতেছি। এত লোকের মাঝখানে কোনো একটা কাজ করা মানে ব্যাপার একটা ক্রেডিট। এই প্রথম আমি খেলাধুলার বাইরে এত মানুষের সামনে মানে একটা কিছু সলিডলি করতে পারছি, ঠিক আছে? আমার মানে লাইফে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। মোটামুটি রেসপন্সিবিলিটি কাজ করছি, কিন্তু জিনিসগুলো আর একটু ভালো হবে যদি আমরা নিজের আর ডিসিপ্লিন হই। আজকে অনেক ঝাড়ি খেতেছি আমার অনেকবার। আজকে সবারই ওয়ার্ক স্টেমিনা অনেক বাড়ছে, কারণ আমরা গত দুই দিনে এই প্র্যাকটিসটা করাতে আজকে কেউ ক্লান্ত না। হেই, গুড মর্নিং। আজ আমরা মির্জাগঞ্জের 4 নম্বর ইউনিয়নে যাচ্ছি। আজ আমাদের অনেকগুলো কেস স্টাডি আছে, আশা করি ভালো হবে। আর শুনেছি আজ অনেক কষ্ট হবে, আজ অনেক কঠিন একটা দিন অপেক্ষা করছে আমাদের জন্য। Are you looking for help? Need someone to talk to? Come here to Student Affairs. We promise to give you best solution. We are here to solve your academic or personal problem. How are you feeling? How are you? আমরা এখন সুন্দ্রা কালিকাপুর গ্রামে অবস্থান করছি, এবং যে রাস্তাটি ধরে আমরা এই গ্রামে এসেছি সেই রাস্তাটি মূলত একটি বেড়িবাঁধ। সিডরের আগে এই বাঁধটি ছিল না, পরবর্তী সময়ে এই বাঁধটি তৈরি করা হয়েছে। এই বাঁধটি না থাকার কারণে সিডরে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এই গ্রামটি, কিন্তু আইলার সময় এই বাঁধটি আবার ভেঙেছে নতুন করে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এখানে, বাঁধটি ভেঙে গেছে আমরা দেখতে পাচ্ছি। এই ভাঙা অংশের কারণে এই বিশাল বাঁধটি অকার্যকর হয়ে যেতে পারে যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময়। তবে এই পূর্ব প্রস্তুতি হিসেবে দুর্যোগের এই গ্রামের মানুষ মাটি দিয়ে বাঁধের কিছু অংশ ঠিক করেছে, এখানে বাঁধের মতো তৈরি করেছে, যা পরবর্তী দুর্যোগের পূর্ব প্রস্তুতি হিসেবে ব্যবহৃত হচ্ছে।
আমার দুনিয়াতে পোতা যে কোন জায়গায় আসলে আভা আমি এই দিয়ে খবর পাইনি। বিপদ আসছে যদি পরে তাহলে তো কিছু করার নাই, আল্লাহ পাকের ইচ্ছা। ওই কৃষি কাজ করিছে, কোনো জমা জমি নাই, সব নদীতে চলে গেছে। এই কোনাটা ভাঙছে আপনার ওই এই আইলায়, এই যে সব তলায় গেছি পানিতে। তারপর যাওয়া ধরছি হেঁটেই একটা গাছ, এই গাছের ফাঁকে ফাঁকে পানি খেলি। স্রোত যে নামে বাইরে যে নামে আর এই স্রোতে মারিয়ে ফেলায়। ভীষণ বন্যা। এই রাস্তা তো তখন ছিল, তো রাস্তা ছিল ওই জায়গা দিয়ে। ওই যে আমার যে ছাওয়াল বাচ্চা আনলে হেরা হাতুড়িয়ে তুড়িয়ে কোন দিক কি আগে আছে সেটাও আমি খবর পাইনি। কবজা তো ধরা শক্তরিয়া এই সামনে টান দিয়েছে, এই গেলে এই রগে টান পাইছি আমার হাতে। কিন্তু ওই ছুটি গেলে আবার মরলে আবার বিষে মনে কমবে, মরবে তো মরবি, লাশটা বিষেন লাগবে না, এই ফেন সারি নাই হাতে। বাসার অবস্থা ভালোই ছিল, বাট হঠাৎ করে ওই যে আব্বুর একটু হার্টের সমস্যা হলো, মনটা খারাপ হয়ে গেছিলো। কালকে সকালবেলা আজকে ফোন করে জানলাম যে এই অবস্থা, তখন খুব খারাপ লাগছে। একটু আগে ফোন করলো আব্বু, বললো যে ঠিক আছে এখন ভালোই আছে, বললো ঠিক থাকতে কাজ করে যেতে, অ্যাপ্রিসিয়েট করলো অনেক। উনিও খুব এক্সাইটেড যে বাইরে কাজ করছি, এত কিছু করতেছি, খুব ভালো লাগছে। ওনারও বললো। তবে বাসায় মিস করতেছি ফ্যামিলিকে, আম্মা আব্বাকে, ছোটো ভাই দুইটা। আর গতকালকে রাতে আমার বড় ভাই ইটালি থাকে, তো ওই জায়গা থেকে ফোন দিল, তো জানতো না যে আমি এখানে আসছি এই কাজ করার জন্য। তো খুব খুশি হলো, বললো যে হ্যাঁ ভালো মতো কাজ করো, নিজের দিকে খেয়াল রেখো, আর বললো যে সবার সাথে সবসময় ভালোভাবে বিহেভ করো, থাকো। Enjoy it, you. আমাদের ছোটবেলা থেকেই আমরা জর্তুমানের সঙ্গে প্রতিকূল অবস্থায় আসছি। যদি এখানে এইটা না থাকে, সাপোজ মনে করেন এবার যে ছোটো ছোটো ঘরগুলি উড়েই নিয়ে গেল, আসতে যাবে কোথায়? ওরা তরিতগতিতে আসতে পারলো। আর যদি আমরা গ্রামের বাড়ি ধরেন একটা বাস দিয়ে সাঁকুর দেয়, সেটা তাড়াতাড়ি চলে যেতে আসতে পারবেন না, তার জন্য একটু দ্রুতগতিতে আসতে পারে। আমাদের উদ্যোগে একটা রাস্তা এবং এই সাঁকোটা দিয়ে দিলে জনগণের দুঃখ এবং লাঘব পাবে। এই জন্য আমি এই সাঁকো নিজের উদ্যোগে লোকজন ডাকিয়ে, গ্রামীয় লোকজন ডাকিয়ে সকলে মিললে এই সাঁকো করতে। ভবিষ্যতে যদি আমি অল্প হুঁশিয়ারি সংকেত পাই, তা আমি বেশি ধরনের কাজ করব, যাতে আমাদের লোকজন, বৃদ্ধ আর শিশুই তো বেশি মারা যায়, এগুলো আগে পৌঁছাবার চেষ্টা করব। যেখানে উঁচু আছে, যেখানে স্কুল ঘর আছে, যেখানে সাইক্লোন সেন্টার আছে, ওখানে পৌঁছাবার চেষ্টা আমি করব। উপকূলীয় এলাকায় এক ভেরি বাদ ছুটে গেলে পানি উঠে যায়, তা পানি উঠলে জানি উঁচু করে গেলে একটা কোনো উপরে থাকতে পারি, এই জন্য উঁচু ঘর করা হয়। আর এই সিডর এলাকার আর উপকূলীয় অঞ্চল পানি এসে যায়, এই জন্য আমরা ঘর বাড়ি উঁচু উঁচু করে ঘর করে। যখন বন্যা আসে তখন আমার এই রুয়া ছাড়া উঠেই নিয়ে যায়। এই রুয়া ছাড়া একটা রুয়া কোনায় দিয়ে ছুটে নিয়ে ফেলায়, এটি আমার ওই অভিজ্ঞতা হয়েছে। তাহলে সকল রুয়া ছাড়া ঘুরিয়ে উঠিয়ে যায়। তো যখন এই ঘুরিয়ে উঠছে, এবার আমি নতুন এই সিডরে ঘর করিয়ে যাওয়ার পর
আমি এই ক্লাম করেছি, এই একটা ক্লাম করছি, এই একটা ক্লাম করছি। এখন যত বড় বাতাস আসুক এই ক্লাম এখানে এইটে না ছুটে এইটে না ছুটে এইটা রুয়া এটা উঠাইতে পারবে না। এই একটা ক্লাম করেছি, এই একটা ক্লাম করছি, এবং একটার পর ওই কোনায় দিছি 4টা, যেটা হইলে এই এখানেও দিছি, এখানে দিছি, এখানেও দিছি। এইবার আর কোনোভাবেই এইটা আলাদা করে উঠাই নিতে পারবে না, কারণ হয়েছে এই ক্লাম সর্ব জায়গায় দিয়েছি। সিডুয়ারে আইলায় একটা দুর্যোগ আসছিল, যে পানি 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 করিয়া আমার ওখানে পুলিশ ছুটে গেছে। তার জন্য যদি এইটাই যদি পানি হয়ে যায় তা আমার কি আমরা এই সাথে চলে যাবে। এই সাথে চলে এখন টিন আমার আগলা করা আছে, যদি ওখানে যায় ওখানে আমরা পড়ে যেতে পারবো। উপরে একটা আবার একটা এই করেছি তক্তা দিয়ে ওইটা আলাদা করেছি। ওখানে ওই রুয়া ছাড়া যতটা আছে না প্রত্যেকটার সাথে ক্লাম আছে, জানি উপরে বাতাস বাজলে ওখানেও ক্লাম না মোড়াইতে পারে। আমার মূল কথা হয়েছে যে বাতাস চতুর্পাশ আইলেই আমার ঘূর্ণিঝড়ই মোড়াই পারে, যাতে না মোড়াইতে পারে প্রত্যেকটা ক্লাম আছে। আমরা ভবিষ্যতে কি করব স্যার বলতে স্যার যেটা বলবে হোয়াট স্যার as soon as we ready we will ready you guys are the future, you guys are the next Bangladesh.